উচ্চবিলাস তো থাকতে হবে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। ছোটোবেলায় টিউবওয়েলে যখন পানির নিচে লেভেল কমে যেত, সে আর টিপলেও আসে না, হ্যাঁ, তখন কি করতে হয়? পানি ঢালতে হয়। ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। আমরা একটা ভঙ্গুর অর্থনীতির থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কী হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা পঞ্চবার্ষিক প্রথমে ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক, একটা পরিকল্পনা হয়েছে, যেটা আগামী 5 বছরের একটা রোড ম্যাপ, আমাদের উন্নয়নের রোড ম্যাপ। তার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই এটার প্রথম কাজ। এর মধ্যে এই 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম স্তম্ভ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও এই বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, প্রশাসনিক ডিজিটালাইজেশন, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে। এখানে অনেকগুলো স্তম্ভ আছে, আমি সবগুলো বলছি না এখানে, বরঞ্চ আমি 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, যেটা আজকে আলোচনায় এসছে, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থাৎ আমাদের এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটাতে আমরা ধরে নিয়েছি একটি নির্বাচিত সরকারের সক্ষমতা অনেক বেশি থাকবে, এফিসিয়েন্সি অনেক বেশি থাকবে এবং এটার বাস্তবায়ন ক্ষমতাও বেশি হবে। এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি আজকে। এখানে যেমন পিডি, প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। বিগত দিনে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, দুর্নীতির প্রশ্ন আছে, এখানে নিজস্ব ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিয়োগের বিষয় আছে, কেউ দুর্নীতির মাধ্যমে প্রজেক্ট বাস্তবায়ন করতে পারে নাই, আবার কেউ যোগ্যতা না থাকার কারণে পারে নাই। সুতরাং পিডি নিয়োগের বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা করেছি। এইটার একটা ক্রাইটেরিয়া হবে। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। সময় মতো প্রকল্প শেষ না হলে দায়িত্ব নির্ধারণ। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এখানে প্রকল্প আপনারা জানেন, আমরা সরকার যখন দায়িত্ব নিই বা 1300 প্রকল্প, তাই না? 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি এবং অথবা ইনএফিশিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। আর যেই প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আর যেগুলো নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। এবং এটার জন্য আমি বলছি যে মেজারগুলো আমরা নিয়েছি, ব্যবস্থা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। উচ্চবিলাস তো থাকতে হবে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। আপনার এটা হচ্ছে একটা গভর্নমেন্টের কমিটমেন্টের ব্যাপার। এবং আপনারা দেখতে পাচ্ছেন 3 মাসের মধ্যে একটি সরকার কতগুলো সিদ্ধান্ত দিয়েছে, কতগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে 3 মাসের মধ্যে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমাদের প্রজেক্ট শুধু নেওয়া তো বড় কথা না, এটা বাস্তবায়নের পিছনে যে চিন্তা, সেটাকে মাথায় রেখে আমরা প্রজেক্টগুলো করছি। বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের একেবারে নিম্ন পর্যায়ে। সুতরাং আমরা তো সেই জায়গায় রাখতে পারবো না। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে, যে অর্থায়ন করতে হলে সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। এবং এটার জন্য আমরা এনবিআরের একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি। এবং এইগুলোর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক যেটা, সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। ঘুরে ফিরে যারা আছে তারাই ট্যাক্স দিচ্ছে, তাদের উপর বারবার চাপ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের নেটওয়ার্ক আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং মেবি অনেকে লোভ একটা ইনকাম ট্যাক্স দিয়ে তারা নেটওয়ার্কে আসবে, এবং যাতে করে আসে আমরা সবাইকে এনকারেজ করতেছি। যত বেশি লোককে আমরা নেটওয়ার্কে আনতে পারবো তাদের জন্য সুবিধা। কারণ রাজস্ব আদায় যত বেশি হবে, তাদের এটার বেনিফিট জনগণের কাছে যাবে। ছোটোবেলায় টিউবওয়েলে যখন পানির নিচে লেভেল কমে যেত, সে আর টিপলেও আসে না, হ্যাঁ, তখন কি করতে হয়? পানি ঢালতে হয়, আরও গভীর হলে আরও একটু ঢালতে হয়। তারপরে যখন আপনি চাপবেন, তারপরে পানি আসতে শুরু করবে। এই জন্য আমাদেরকে নিতে হয়েছে একটা বড় বাজেটে আমরা যাচ্ছি, যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এই বিনিয়োগের প্রয়োজন এই জন্য দেখা দিচ্ছে। থ্যাংক ইউ।